हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी सबाई सुस्थ आछो भालो आछो। आज के सोमवार नतून एक ब्लग निये चले एसेछि। आज के सोमवार कल के रविवार गेছে कल के तो आमार एमनिते नर्माली छुट्टी छिलो। आज के एक छुट्टी निয়েছি যেহেতু ছেলেদের সামার ভ্যাকেশন চলছে তো ওদেরকে কোথাও নিয়ে যাওয়া হয়নি। ভেবেছিলাম কোথাও একটু কাছে পিঠেও হোক একটু ঘুরিয়ে নিয়ে আসবো, একদিনের জন্য হলো বা একবেলার জন্য। কোথাও নিয়ে যাওয়া হয়নি। ওদেরই বন্ধুবান্ধব একই সাথে ছুটি পড়েছে, ওরা এখানে সেখানে ঘুরে এসছে, তো ওদেরকে কোথাও নিয়ে যেতে পারিনি। তাই এই ভেবেই আজকে একটা ছুটি করেছি যে আজকে একটু ঘোরাতে নিয়ে যাব। যেহেতু ওর বাবার কালকে ছুটি ছিল না, নাইট চলছে, এখন নাইট করে বাড়ি ফিরেছে। তো আজকে যেহেতু একটা ছুটি পেয়েছে, আজকে নাইটটাও ছুটি আছে, তো আজকেই নিয়ে যাব। আর আমিও ছুটি একটা নিয়ে নিয়েছি এই মতন দুজনে প্ল্যান করে। তো আপাতত আমার তো সারা সপ্তাহে জামা কাপড় যেগুলি লাগে সেগুলি আয়রন করে নিয়েছি, আর আজকে যেগুলি পরে বেরাবো সেগুলো একটু আয়রন করে নিয়ে নিয়েছি। আর সকালে তো রান্নাবাড়ি হবে না, বিকালের জন্য যা কিছু একটু করবো। আর একটু সাবু ভিজানো ছিল দু দিন ধরে। নারকেল আমার ঘরে নেই বলে সাবুটা মেখে উঠতে পারছি না। তো সামনে একটুখানি ভ্যানালাগুলি যাচ্ছিলো, ওখান থেকে একটু টুকিটাকি একটু জিনিসপত্র নিয়ে এসেছি। দেখলাম একটু কম দামে দিচ্ছে, পটল, একটু শসা, একটু কাঁচা লঙ্কা, একটা নারকেল, এই সমস্ত। আর থানকুনি পাতা, যেটা আমার ডেলিকা ডাল লাগে। একটা বয়স্ক লোক আছে, ওনার কাছে থানকুনি পাতা মোস্ট অনলি পাওয়া যায়, তো ওখান থেকে এই জিনিসপত্রগুলি নিয়ে এসেছি। নারকেলটা কুড়িয়ে নিয়ে এলাম, নিয়ে এবার সাবুটা মেখে নেবো। আম ছিল ঘরে, এখন তো আমের সিজন, আম ছিল ঘরে, হিমসাগর আম আমি ভীষণ ভালো খাই, তো হিমসাগর আম ছিল। আর এদিকে নারকেল নিয়ে এসেছি, লেবু দিয়ে নারকেল দিয়ে সাবুটা মেখে নিয়েছি। ভাবলাম টিফিনও কিছু করিনি, বাইরে খাবার খাবো সে ঠিক আছে, কিন্তু আমার তো বেড়াতে বেড়াইতেই প্রায় 1:30 2 হয়ে যাবে। 12টা টার্গেট রাখি, বেড়াতে বেড়াতে 1:30 2। তো সেই মতন ছেলেদের স্নান টান করে দিয়েছি। এদিকে সাবুটা মেখে নিয়েছি, সাবুটা 5টা ভাগ করে নিয়ে দেবো। মাও আছে, মাকে বলেছি কিছু একটা করে রান্না খেয়ে নেবে, আর আমরা সাবুটা মেখে খেয়ে যাই। সেই মতন 2 ছেলেকে দিয়েছি, আর সবাইকেই দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। তো এবার ছেলেরা খেতে থাক, আমি স্নানটা করে আসি। স্নানটা করে রেডি হইনি, তো ওই আপাতত কী পরবো ডিসাইড করতে হতে শাড়ি পরে নিয়েছি। যা গরম পড়েছে, কুর্তিগুলি করে 3/4 হাতাগুলি গরমে আর ভালো লাগছে না, তো স্লিভলেস ব্লাউজ দিয়ে শাড়ি পরে নিয়েছি। এখানে একটা ঠান্ডা জল নিয়ে নিলাম। আমাদের বাড়ির এখান থেকে অটো স্ট্যান্ড অবধি গেছি, গিয়ে তারপরে অটো নিয়ে নিয়েছি। নিয়ে ভাবছি টালিগঞ্জে নামবো, নেমে ওখান থেকে আবার রাজবাড়ি গিয়ে ওখান থেকে সায়েন্স সিটির কিছু একটা বাস ধরে নেবো। কেন আমাদের টালিগঞ্জ থেকে বাস পাওয়া যাবে না, যদিও বা পাওয়া যায় না খুব মানে কপাল গুনে, অনেকক্ষণ দাঁড়াতে হবে, ওয়েট করতে হবে। এমনিতেই বেড়াতে 1:45 হয়ে গেছে, একটা বাস দিয়ে যায় এখন, তা সেই জন্যে আর ওয়েট করা যাবে না, কারণ ওখান থেকে তো আবার ফিরতেও হবে। তো সেই মতন আপাতত এখান থেকে বেরিয়ে গিয়ে টালিগঞ্জে নেমে টালিগঞ্জ থেকে কিছু একটা নিয়ে রাজবাড়িতে নামবো। রাজবাড়ি থেকে যথারীতি বাস ধরে তারপরে আমরা গিয়ে সায়েন্স সিটি নামবো, এই মতন প্ল্যান। তো সেই মতনই যাওয়া আপাতত। তো এখানে দেখলাম আজকে সোমবার, রাস্তাঘাট মানে গরমের জন্যেই হয়তো ফাঁকা হয়ে রয়েছে। আপাতত এখান থেকে টালিগঞ্জে নামি, টালিগঞ্জে নেমে পড়েছি। নেমে এখান থেকে দেখি এখন বাসের জন্য ওয়েট করছি। এত চড়া রোদ না, ছেলেগুলিকে বললাম এখানে একটু স্ট্যান্ড আছে, এখানে এসে একটু দাঁড়া ছাওয়ার মধ্যে। বাস এখান থেকেও পাচ্ছি না। যাই হোক, যা পাই আপাতত রাজবাড়ি, এখান থেকে পাওয়া যাবে না, যেরকম তোমাদের বলেছিলাম অনেক ওয়েট করতে হবে। তো এখান থেকে রাজবাড়ি বাস ধরে নিই, রাজবাড়ি বাস ধরে ওখান থেকে যা হোক করে একটা কিছু নিয়ে নেবো। মোস্টলি ওখান থেকেই পাওয়া যায় বেশিরভাগ, ওই সায়েন্স সিটি সল্টলেকের বাসগুলি। তো আপাতত এখান থেকে রাজবাড়িতে তো এখান থেকে যথারীতি রাজবাড়িতে নেমে পড়েছি। রাজবাড়িতে নেমে যাই হোক একটা বাস পেয়ে গেলাম, কিন্তু আসে এত ভিড়। এখন আগে প্রথমত যখন এসি বাস বেরিয়েছিল না, এত ভিড় হতো না, যেহেতু মোস্ট অনেক ভাড়াটাও তখন অনেকটা বেশি ছিল। এখন ভাড়াটা বেশি থাকলেও অনেকটা রিজনেবল হয়ে গেছে। আর এত গরম না, মানুষ এখন যা পারে হোক মানে ট্রাভেল করতে থাকে এসি বাসে। সেই মতন এত ভিড় হয়ে গেছে, এত ভিড় মানে এত বেলাও এত ভিড় বাসের মধ্যে। বসার জায়গা পাইনি। 2 ছেলে আমার মানে প্রায় সবাই দাঁড়িয়ে বাসে করে যেতে হলো। ছেলেদেরও বললাম দাঁড়িয়ে থাক, তো ওখান থেকে যদি বসার জায়গা পাস তো বসবি, বসার জায়গা আনফর্চুনেটলি পাইনি এখানে। তো এইভাবেই দেখতে হলো দাঁড়িয়ে। তা আপাতত সায়েন্স সিটিতে পৌঁছেই দেখি কতক্ষণে পৌঁছাবো, আমার তো কোনো আইডিয়া নেই, এর আগে কোনোদিন আমি যাইনি, কতক্ষণ লাগে দেখি। আপাতত সায়েন্স সিটির সামনে নামার পথেই না মানে বলতে পারো 10 মিনিট আগে একটু বসার জায়গা পেয়েছি, 2টো সিট পেয়েছি। তো দুজনকে নিয়ে বসেছি। ছোটো ছেলে তো বসতে চাইলই না, ও দাঁড়িয়ে যাবে। আর আমি ওখানে বসেছি, ব্যাগের মধ্যে বাড়ি থেকে একটুখানি কোল্ড ড্রিঙ্কস আর একটা চিপস নিয়ে এসেছিলাম, ওটাই ছুটো একটু বাসের মধ্যে খেয়ে নিল। তো আপাতত সায়েন্স সিটিতে নেমে পড়েছি। এখানে কোনো অভিজ্ঞতা আমার নেই, এখানে কোনো ম্যাপও দেখতে পেলাম না। তো এইখানে ঢুকে ছেলে বলছে মা বেলা অনেক হয়ে গেছে, প্রায় 2টো বাজতে যায়, তো খিদে পেয়ে গেছে। আমি বললাম মানে সামনে কি, যেহেতু এখানে প্রথমবার এসেছি আমার কোনো আইডিয়া নেই ভেতরে কোনো ফুড স্টল পাবো কি না পাবো। তো সামনে এখানে সব খাবার দাবার রয়েছে, সেইভাবে কিছু খাবার দাবার নেই, ভালো রেস্টুরেন্টও দেখতে পেলাম না। এখানে খাবার দাবার বলতে একটা জায়গায় দেখলাম লুচি আর মানে তরকারি আর এই সব জিনিসপত্র রয়েছে।
আর লুচি আর তরকারি রয়েছে এইসব জিনিসপত্র, আর ওই পাপড়ি চাট, জল, ঠান্ডা জল, ফুচকা এইসবই রয়েছে। তাই আমি বললাম এত বেলা হয়ে গেছে এইসব না খেয়ে তাহলে একটুখানি, মানে প্রথমে ঢুকে গেছিলাম, আবার বেরিয়ে এলাম যে না কিছু তাহলে খেয়ে নিই, বেলা যখন হয়ে গেছে ঢুকে পড়লে আর বেরানো হবে না। সেই মতন লুচি আর একটু তরকারি 30 টাকা করে প্লেট। তো চারজনে প্রথমে দুটো নিয়েছিলাম, ওর বাবা বললো দুটোই হবে না, তো আমরা চারজন চারটেই নাও, তো 4টে প্লেট নিয়ে আপাতত এই লুচি তরকারি খেয়ে ভেতরে ঢুকেছি। এন্ট্রি ফিস হচ্ছে গিয়ে ওখানে 70 টাকা পার হেড। তো 70 টাকা দিয়ে এন্ট্রি ফি থেকে মানে 70 টাকা দিয়ে ঢুকতে পারবে, ঘুরতে পারবে। তো যে রাইডস আছে বা অন্য কিছু আছে সেগুলি ঘোরার মতন কোনো মানে এই টাকার মধ্যে সেগুলি নয়, সেগুলি আবার অন্যরকম প্যাকেজ আছে। আমি চেয়েছিলাম যদি এটা কম্বো প্যাকেজ হতো সেটাই নিয়ে নিতাম, তো এখানে সেই সব নেই। একটা জায়গায় হচ্ছে সায়েন্সের সব দেখাচ্ছিলো, সায়েন্স সিটি মানে তো সায়েন্সের সব কিছু থাকবে, কিন্তু এখানে মিলানো ঝুলানো, আমার অভিজ্ঞতা তো সেরকমই হলো। যেহেতু একটা জায়গায় ঢুকেছি, এখানে করোনা নিয়ে সব বিশ্লেষণ হচ্ছে, সবই দেখাচ্ছে, মানে করোনা কালটা আমরা কীভাবে কাটিয়েছিলাম, কী কী হয়েছিল সেই সব সমস্ত সায়েন্স সিটির ব্যাপারগুলি সবই এখানে মানে স্ক্রিন রয়েছে LED, ওখানেই সব বুঝিয়ে দিচ্ছে। আর এখানে কিছু স্ট্যাচু রয়েছে, ওইভাবেই ম্যানিকুইন রাখা রয়েছে, ওইভাবেই বোঝানো হচ্ছে। তো এখানে একজন গার্ড ছিল, ওখানে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের কোনো প্যাকেজ আছে আর কী কী দেখার আছে। উনি বললো এখানে মানুষের একটা মানে, আমি হয়তো ঠিক মতন তোমাদের বোঝাতে পারছি না, তোমরা যারা গেছো প্লিজ কমেন্ট করো কারা কারা গেছো সায়েন্স সিটিতে। তো ওখানে বললো একটা মানুষের মানে আদিম মানুষ থেকে আমরা কীভাবে মানুষে পরিণত হলাম আস্তে আস্তে, ওরকম মানে সিনেমা হলের মতন একটা শো আছে, ওটা দেখতে পারেন। আর ডাইনোসর নিয়ে ওরকমই একই ব্যাপার, মানে কী করে ডাইনোসর থেকে আজ আমরা যেই পশু পাখিগুলিকে দেখতে পাচ্ছি সেগুলিও আছে, মানে কীভাবে পরিবর্তনটা হলো সেটা একটা শো আছে। এই দুটো শো আছে, আপনারা দেখতে পারেন। আমি বললাম এগুলো কি কম্বো প্যাক আছে? বলছে হ্যাঁ, 90 টাকা করে টিকিট কম্বো প্যাক, আর এমনি যদি সিঙ্গেল নিতে চান একটা 60 একটা 50 এইভাবে। তো ওনার মুখ দিয়ে শুনে আমরা সেই মতন ওখানে গেলাম। তো এইখানে এইটা দেখে এখান থেকে বেরিয়ে গেছি তো এই শো দেখতে। তো দুটো শোয়ের জন্য টিকিট কেটে নিয়েছি আমরা চারজন, যেহেতু পড়লো গিয়ে হচ্ছে ওখানে পার হেড 90 টাকা করে। তো হিসাব করে নাও, এইভাবে টিকিট কাটলাম, চারজনের টিকিট কেটে ওখানে শোগুলি দেখতে থাকলাম। শোগুলিতে বেশ ভালোই, মানে একটা শো ছিল আদিম মানুষের শো, সেটাও তো পুরো সিনেমা হলের মতন। ওখানে ঢুকে কিছু চেয়ার ছিল, কিছু ছিল না, মানে যতগুলি পার্সেন্ট ততগুলি চেয়ার ওখানে ছিল না। কিছু জানে যে আগে এন্ট্রি করছে সেই বসে এই নিয়ে কিছুটা একটু রাগই হলো। টিকিট কেটে ঢুকছে অথচ বসার চেয়ার নেই, যে আগে ঢুকেছে সে বসে পড়েছে। ছেলেগুলিকে নিয়ে দাঁড়িয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের শো ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হলো। পরে গিয়ে একটা শো সিট পেলাম, একটা ছেলেকে নিয়ে আমি বসেছি আর একজনকে নিয়ে ওর বাবা। তো এইভাবে এই শোটা শেষ করলাম। শোটা শেষ করে তারপরে আবার গেলাম ওখানে ডাইনোসরের ওখানে বেশ অন্যরকম করে দেখিয়েছে, ওটা বেশ ভালো লাগছে। আমি ক্লিপগুলি নিয়ে এসেছিলাম, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ডাইনোসরের ওখানে সিস্টেমটা নয় প্রচুর ভিড়, শো মানে ছোট জায়গাটা, পেজটা ছোট, জায়গাটাও ছোট, মানে কিছু লোকই ঢুকতে পারছে, এন্ট্রি করতে পারছে। ওখানে এবারে মানে গাড়ি সিস্টেম আছে, গাড়ি সিস্টেম থেকে ছোটো ছোটো মানে ট্রলি টাইপের আছে। ট্রলির মধ্যে প্রায় একটা ট্রলিতে আমি যতটুকু খেয়াল পড়েছি, একটা ট্রলিতে মনে হয় প্রায় 15 জন করে সিট হচ্ছে, মানে একটা ট্রলি ঢুকছে কিছুটা, মানে যেটা ডাইনোসরের পুরো সিস্টেমটা আছে ওটা ওইভাবেই দেখাচ্ছে, পুরো ঘুরি ঘুরি কী করে কী ছিল আজ 450 বিলিয়ন বছর আগে, এরকম করে সব বুঝি স্ক্রিনে দিচ্ছে আর দেখাচ্ছে, বেশ ভালোই লাগছিলো। তা এইভাবে এই শোটা শেষ করলাম। শেষ করে তারপরে গিয়ে হচ্ছে আমরা যা দেখিনি, মানে এইটা আমার ছেলেদের সাথে আমিও ফার্স্ট টাইমে দেখলাম, বেশ ভালোই লাগলো। যেটা ছিল সমস্যা, আমরা মানে অড টাইমে চলে গেছি এই গরমে, এইখানে তো ছিলাম এই এসির মধ্যে ভালো লাগলো, তারপরে যেই আবার বেরিয়ে গেছে আবার সেই গরম, অতিরিক্ত গরম এখানে। তা সেই মতন ওখানে দুটো শো দেখেছি। শো দেখে ছেলেরা আবার বায়না করছিল যে ট্রলি মানে হ্যাঁ, ওই যে হাতিটা দেখলে না, 300 লাখ বছর আগে এক্সটিংক্ট হয়ে গেছে। হয় না, দেখো ওই হাতিটা 30 লাখ বছর আগে এক্সটিংক্ট হয়ে গেছে। বুলি ম্যামও তো বলে
सब दिखना पड़ रहा है। आगे करना এটা সিট খালি হচ্ছে নিয়ে নে। আচ্ছা ঠিক আছে, ওঠো না, নিজে কি বসো না, বসে পড়েছে যাও। ও তুই কোন যাস সিট এগুলো কি সব বয়স্ক বসেছে যে? यही हमें अद्वितीय बनाता है। पिछले 150 सालों में हमने जाना कि हमारे अस्तित्व के राज हमारे पैरों तले हैं, जमीन में दफन, आदिम उपकरण और जीवाश्म हड्डियों में। की रचना हुई। पहले स्टोमैटोलाइट में प्रकाश संश्लेषण के द्वारा वायुमंडल में ऑक्सीजन को कम था, जो ताप को नियंत्रित रखने में मदद करता है। सरीसृप की तरह ही एक अन्य स्तनपायी प्राणी साइनोनोफरस इन दिनों काफी प्रभावशाली हो उठा था। इसकी विशेषता कुत्ते से बहुत मिलती थी। प्राचीन सरीसृप समाप्त होने लगे और उनकी जगह डायनासोर ने ले लिया था। ये घटना प्राय 20 करोड़ वर्ष पहले घटी थी। डायनासोर विभिन्न आकार एवं मांग के थे और धरती के कोने कोने में फैल गए थे एवं जलवायु के अनुकूल खुद को ढाल दिया था। इनमें से कुछ तो गिलहरियों की तरह हल्के फुल्के थे और कुछ 15 पूर्ण वयस्क हाथियों जितने भारी थे। योग रहा। जलवायु में नदी की मौजूदगी से पृथ्वी पेड़ पौधों से भर उठी थी। पैंजिया महादेश खंडित होने के कारण भारत एशिया की ओर खिसकने लगा था। महादेशी प्लेटों में हलचल होने से ज्वालामुखी रूप में लापत। इसके फलस्वरूप आए भूकंप से विभिन्न भौगोलिक आकार एवं आकृतियां निर्मित हुई। स्पाइनोसॉरस के पीठ पर नौका के पाल की तरह एक अंग हुआ करता था, जिससे वो अपने शरीर के ताप को नियंत्रित करता था। वेलोसिराप्टर, गैलीमाइट्स एवं ओविराप्टर जैसे छोटे डायनासोर तो ओलिंपिक के तेज धावकों की तरह दौड़ सकते थे। ब्रायोसाउरोलॉपस और कोरिथोसॉरस के सिर पर कलगी होती थी। करीबन 5 मीटर लंबे पंख एकांत महादेश में जीव जंतुओं का विकास स्वतंत्र रूप से शुरू हुआ। सबसे पहले पुष्प वाले पौधे धरती पर विकसित हुए एवं परागण के लिए कीट पतंगों के साथ संपर्क स्थापित हुआ। वे तेजी से धरती पर बढ़ने लगे। इसी समय पहली बार धरती पर सांपों का जन्म हुआ। डायनासोर में सबसे भयंकर सभी डायनासोर प्राय 6.5 करोड़ वर्ष पहले ही विलुप्त हो चुके थे। आखिर क्यों? एक अनुमान के अनुसार एक बहुत बड़ी उल्का पृथ्वी से जा टकराई, जिसके फलस्वरूप उत्पन्न धूल के विशाल मेघ ने हजारों वर्षों तक सूरज की किरणों को धरती पर फलस्वरूप विशालकाय डायनासोर को पर्याप्त आहार नहीं मिला और
এটা উলি ম্যাম বলতে এটা উলি ম্যাম মজাক করছে এটা উলি ম্যাম না না ওখানে আমাদের রাইড শেষ पर्याप्त मात्रा आहार उपलब्ध होने के बाद छोटे स्तनपायी प्राणी পশুগুলি হয়ে গেল এখন এই নতুন নতুন পশু, হ্যাঁ তাই তো এক্সটিংক্ট হওয়ার থেকে বাঁচতে হবে स्तनपायी এখন এরা রয়েছে আমাদের পৃথিবীতে, তাই তো? 65 মিলিয়ন আগে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে না এখন এই হাতিগুলো हाथी के पूर्वज डायनोथेरियन और घोड़े के पूर्वज यह हिपस की उत्पत्ति हुई जो आज के हाथी और घोड़े में रूपांतरित हुए। लेमूर, टर्सियर जैसे प्राइमेट भी इसी युग में पैदा हुए। खोखली अस्थियों वाले आज के दिनों के पक्षी इन्हीं दिनों जन्मे थे। डायाट्राइमा जैसे बड़े एवं उड़ने में अक्षम पक्षी उन जगहों में रहते थे जहां मांसाहारी बड़े स्तनपायी प्राणी नहीं मिलते थे। एक एवं बंदरों का जन्म लगभग 1 करोड़ वर्ष पहले हुआ था। इस समय ही आदि मनुष्यों का भी आविर्भाव हुआ। जलवायु में शीतलता आने लगी एवं ध्रुवों पर बर्फ की चादर उली मैन मत बोले मैन तो ऐसे कई मौके रहे हैं जब उत्तरी गोलार्ध के अधिकांश हिस्से बर्फ की चादरों से ढक गए थे जो आइस एज के नाम से जाना जाता है। हम आज ऐसे ही एक आइस एज में रह रहे हैं जो 20 लाख वर्ष पहले शुरू हुआ था। रोईदार स्तनपायी और कस्तूरी गायों ने अपने शरीर के रोम की सहायता से शीतल जलवायु के साथ तालमेल बैठा लिया था। पुष्टगोबर आकार के पूर्णिमा ग्लाइकोडोन जैसे विशाल आर्मथलों भी उन दिनों मौजूद थे। सिल्वरटूथ वाले बाघ और विशाल सिंह वाले हिरण जंगल में शान से विचरण करते थे। सामने के दांत से मांस को चीरने फाड़ने में हुई अड़चन के कारण यह समय के साथ विलुप्त हो गए। वहीं दारुण आकार के हिरण हिंसक जानवरों से बचने के लिए तेजी से नहीं भाग सकते थे। फलस्वरूप वे ओझल होते गए। इस समय से ही आधुनिक मानव का क्रमिक विकास शुरू हुआ और विशालकाय स्तनपायी प्राणी धीरे धीरे विलुप्त होने लगे। उम्मीद है कि आपको इस सफर में मजा आया होगा, जहां जीवन विकसित होकर लाखों अन्य में परिवर्तित हुए। मानव की यात्रा और विज्ञान और तकनीक तथा अत्याधुनिक तकनीक की भारतीय विरासत का भी इसी हॉल के पहले फ्लोर पर आनंद लिए। अपने अनुभवों को यादगार बनाने के लिए दोबारा आज से जरूर आए। তো এইভাবে আপাতত ওইগুলি সব দেখা হয়ে গেছে। দেখা হয়ে এবার বাড়ি ফেরার পালা, খিদে পেয়ে গেছে। যখন যা খেয়েছিলাম সব পেটের মধ্যে চলে গেছে, খিদেও পেয়ে গেছে। তো আপাতত মানে বেরাবো বলে ছেলে এবার বায়না করলো মা একটু রোপওয়ে চলবো। ইচ্ছা ছিল না রোপওয়েটা চলবো, বলে রেখেছিলাম যে সামনের বার আবার যখন আসবো তখন রোপওয়ে চলবো। ছেলে এত বায়না করলো, যাই হোক আমি বললাম তাহলে চড়িয়ে দিই। ওর বাবা তো নাই করেছিল, তো আমিই বললাম চলো তাহলে চড়িয়ে দাও। এখন মানে পার হেড হলো 75 টাকা করে ওটা চড়তে লাগবে। মানে এইটা চড়ে যখন টিকিট কাটতে গেছিলাম ওখানে টিকিট কাউন্টারে লোক বলছিল আপনারা পুরোটা ঘুরে নিন। আমি বলছি এরকম কেন বলছি, পুরোটা ঘুরে নিন। বলছে রোপওয়ে চললো, রোপওয়ে পুরো শেষ হবে, আপনারা আবার একদম পুরো বাইরে বেরিয়ে যাবেন, মানে আর ভেতরে ঢুকতে পারবেন। এইভাবেই রোপওয়ে সিস্টেমটা। তারপরে আমি বললাম তাহলে ঠিক আছে, আর তো আমাদের দেখার কিছু নেই। আর ওর বাবাও আর ঘুরতে চাইছে না, ছেলেরাও মানে ওদেরও আর ইচ্ছা করছে না, টায়ার্ড হয়ে গেছে। আমি চলো তাহলে ঠিক আছে আপনি টিকিট দিয়ে দিন।
তো পার হেড 75 টাকা করে নিল। বললাম দুটো বাচ্চা আছে, কিছু কম সম করুন, তো শুনবেই না। আর ওই 75 টাকা দিয়ে টিকিট কাটলাম, 4 জনে 300 টাকা পড়লো। টিকিট কেটে আরামসে একটু বসে ওপর থেকে আমি এই ক্লিপগুলি নিয়েছিলাম, দেখো কি সুন্দর লাগছে, গ্রিন গ্যাসগুলি দিয়ে যেরকমভাবে কাউন্টিং করা রয়েছে ওপর থেকে, বেশ ভালো লাগছিলো দেখতে। কিন্তু ওই একটাই সমস্যা, আমরা অফ সিজনে গেছি, কিন্তু অফ সিজনে গেলেও মানুষজন দেখছো ভিড় আছে, মোটামুটি ভিড় ছিল। শীতকালে হয়তো আরও ভিড়, মানে বসার জায়গায় পেতাম না। এটা এইভাবেই এখানে দেখে শেষ করলাম। শেষ করে উঠে এবার রোপওয়েতে নেমে গিয়ে এখানে নামিয়ে দিয়েছে বাইরে, এখান থেকে হেঁটে নেমে গেলাম। নেমে গিয়ে তারপরে একটুখানি খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো হয়েছিলাম। ওখানে একটা জুতোর দোকানে ঢুকেছিলাম, মানে অ্যাকচুয়ালি আমরা ওখান থেকে পুরো বাড়িতে ফিরিনি, ওখান থেকে একটু গড়িয়াহাটে নেমেছিলাম। গড়িয়াহাটে নেমে গিয়ে একটু সিলেদেশে ঢুকেছিলাম। আমার বাবা বলছিল একটু কক বাড়িতে পড়ার জন্য কক, তো সিলেদেশে ঢুকে দেখলাম ওখানে কক রাখে না ওরা। তো ওখান থেকে আবার বেরিয়ে এলাম, হালকা ফুলকা একটু খেয়েছিলাম, খেয়ে আর ওটা ক্লিপ করতে পারিনি। ছেলেরা যা বিরক্ত করছে, আমি আর কোনো ক্লিপই নিতে পারিনি। বাড়ি এসে জামা কাপড়গুলি সব ধোয়াধাই করে আমিও নিজে স্নান করে দিলাম, ছেলেদেরকেও স্নান করে দিয়েছি। ওর বাবা গেছে আপাতত স্নান করতে, আর আমি এসে মা চা করে রেখেছিল, একটু চা আর বিস্কুট নিয়ে বসেছি। বিকালে রুটি আর তরকারি করব, তরকারিটা আমি করব, মা একটু রুটি করে দেবো। তো এইভাবে আর একটু মিষ্টি নিয়ে এসেছিলাম, যেহেতু মা আমাদের সাথে যায়নি, একটু মিষ্টি নিয়ে এসেছিলাম। ওইভাবে একটু চা খেতে বসেছি। মানে এত গরম পড়েছে না, গা হাত পা ধুয়ে যেন কি আরাম লাগছে, কি আরাম লাগছে। তো এইভাবে একটু চা খেয়ে নিলাম। তারপরে চা খেতে খেতে ছেলেদেরকে একটুখানি পড়ারগুলি বুঝিয়ে দিলাম, যেহেতু কালকের আবার থাকবো না, আমার তো ডিউটি আছে, চলে যাবো আমি। তো আপাতত ছেলেদেরকে পড়াশোনাগুলি বুঝিয়ে দিয়ে রাতের খাবার রেডি করে দিয়েছি। 2 ছেলেকে আপাতত খাওয়াতে বসিয়েছি। খাওয়াতে বসিয়ে ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে কালকের আবার যা মানে রান্নাবাড়ি হবে, মাকে বুঝিয়ে টুজিয়ে দিয়ে তরকারি পাতিল আমি রাতেই কেটে নিই, কেটে ফেটে রেখে তারপরে মশলাপাতি জোগাড় করে তারপরে আমি রাতের খাবার খেতে বসি। তো ছেলেদেরকে খাইয়ে দিয়ে ও আর ওর বাবা শুয়ে পড়লো, আমি আর মা জেগে থাকি। জেগে থেকে এগুলি করে ঠোরে তারপরে আমি আর মা খাবো। ছেলেদের খাবার বলতে মানে আমাদের সব বলতে রুটি করেছি, রুটি আর একটা আলু চচ্চড়ি করেছি, পটল আলু দিয়ে আলু চচ্চড়ি করেছি, 2 রকম মিষ্টি এনেছিলাম, তার মধ্যে আমিত্তি বার করেছি, আম ছিল আমার কাটিনি, দুধ আছে, আমিত্তি, মিষ্টি, এই দিয়ে রাতের খাবার শেষ করলাম। আজকের মতন ভিডিওটা তোমাদের এখানেই রাখলাম। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। নতুন ভিডিও আনতে আমারও ভালো লাগবে। দেখো কারোর জীবনে তো অনেক কিছু নতুন ঘটে না, আমাদের সাধারণ মানুষ সাধারণ জীবনে যা ঘটে আমি সেগুলিকে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার হাজির হয়ে যাবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতন এখানেই রাখলাম। বাই, গুড নাইট, সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই রাখলাম। বাই, টাটা।